এবং ওই জায়গার সূত্র ধরে আপনি জ্বালানি নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। আপনি বিভিন্ন সময় যে গণশুনানিগুলো হয়েছে সেখানে আর আপনার উচ্চ কণ্ঠও ছিল নানান বিষয়। আপনার কাছে শুরুতে এই বিষয়টা জানতে চাই, সাথে সাথে আরেকটা প্রশ্ন করে রাখি যে সরকারের যে উদ্যোগগুলো ৬০ দিনের যে ৬০টি প্রতিশ্রুতির বাস্তবায়ন, সেগুলোকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করেন? নিশ্চয়ই ইশতেহারে যেগুলো ছিল সেগুলো সাধুবাদ যাওয়ার জন্য এবং আমাদের জন্য নিঃসন্দেহে ভালো, কিন্তু এর সাথে সাথে আপনি অন্যান্য যে সংকটগুলো আছে সেগুলো থেকে তাৎক্ষণিক একটা ইমেজ বিল্ড আপের চেষ্টাও আপনি মনে করেন কিনা? আপনার শিরোনাম এবং প্রশ্নের সাথে মিলিয়েই সামান্য শুরুতে কয়েকটা কথা বলি। দেখেন, আমরা যে সরকার এখন আছে, আমরা কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় এই জায়গায় এসেছি এবং আমাদের ভাষায় আমি একাধিকবার বলেছি, এখানেও বলেছি, সারা জায়গায়ও বলি যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের পথে হাঁটার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। তাহলে সেক্ষেত্রে ৬০ দিন কম সময় না। এবং এই যে গণতন্ত্রের পথে হাঁটা, এই যে এটা বলছি এই কারণে, কারণ নানাভাবে গণতন্ত্রকে সংকটাপন্ন করার চেষ্টা হয়েছে এবং সেটা এখনও আছে। এটা হচ্ছে কথা। তাহলে সেই জায়গায় এই সরকারের অন্ততপক্ষে জনগণকে আস্থায় রেখে জনমনে যাতে বিশেষ প্রশ্নের উদ্বেগ না হয়, সেইটা দিয়ে যদি তার পথ চলা বিবেচনা না করে, খালি এটা করিলাম ওটা করিলাম, হ্যাঁ নিশ্চয়ই করেই তো জনগণের আস্থা অর্জন করতে হবে, তাহলে এইটা কিন্তু শেষ বিচারে অন্য অপশক্তি লাভবান হবে। এটা আমার প্রথম বুঝ। দ্বিতীয় কথা বলি, অনেক সময় আমরা সংসদ এবং তার বিরোধী দল নিয়ে কথাবার্তা বলি। মনে রাখতে হবে, এবার যেটা বিরোধী দল আছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী দল, এবং তাদের কাছে প্রত্যাশার কিছু নেই। তারা ভাবেই এমন ছিল যে তারা ক্ষমতায় চলে গেছে, তার জন্য কত ধরনের ম্যানিপুলেশন করছে, তার সামান্য একটা উদাহরণ মোশাররফ ঠাকুর একটু দিলেন। এগুলো টাকার খেলা থেকে শুরু করে বিভিন্ন টিকিট বিক্রি কত কিছু ছিল, জানা জিনিস, আমি ওদিকে যাচ্ছি না। তা আমি বলছি ওদের কাছ থেকে, এবং ওরা যে জনস্বার্থ না, ওরা যেটা ক্ষমতায় যেতে পারেনি, কিভাবে ডিস্টার্ব করে ক্ষমতায় যাওয়া যায় ওই বিবেচনা করবে। সুতরাং ওইটা বিবেচনায় না রেখে আমি জনগণের বিবেচনাটা, ওটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এইবার আসি জনগণের বিবেচনাটা কি। আমি অনেক পয়েন্ট বললাম না, ধরুন দুইটা পয়েন্টকেই যদি হাইলাইট করি, ভেবে দেখতে পারেন শ্রোতারাও, বা আমার ধারণা মনের মিলবে। আমি যখন বাইরে যাই, এবারও গতকালও আমি বাইরে ছিলাম, গত 2 দিন ঢাকার বাইরে, আমি একই কথা শুনে এসেছি। সেটা হচ্ছে বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমল এবং ইউনূস সাহেবের 1.5 বছরের বেশি যে অপশাসন, তাতে মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে চেয়েছিল যাকে একটা শান্তি রাজত্ব হোক, মব সন্ত্রাস দূর হবে, আমি নির্ভয়ে চলতে পারবো। তাহলে এই 60 দিনে কিন্তু সেইটা অর্জিত হয়নি। এইখানেও আমরা দেখলাম মব করে খুন করা হয়েছে, মবের রাজত্ব এখনো আছে। মব মামলাবাজি যেটা, সেটা কিন্তু এখনো বাতিল হয়নি, এরকম বলা যায়। তাহলে ন্যূনতম শান্তির জায়গা নাই, ভয়ের রাজত্ব বন্ধ হয় নাই। এই আরেকটা আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন মানুষ অন্ততপক্ষে মনে করেছিল আয় কমে গেছিল সেই কোভিড পিরিয়ড, তার মধ্যে নানা ঘটনা এবং এই অন্তর্বর্তীকালীন সময়ও, তাহলে আমাদের আয়ের একটা সুযোগ আসবে। কিন্তু আপনি দেখেন দারিদ্র্য সীমা, উনি ইউনূস সাহেব যাওয়ার আগে এখানে দারিদ্র্য পরিস্থিতি আরও ভয়াবহ রকম রেখে গেছে। উনি জিরো দারিদ্র্য বলে, উনি প্লাস দারিদ্র্য করে গেছে। সুতরাং ওনার থিওরির নাম আসলে আমাদের বলা উচিত, উনি কি প্লাস দারিদ্র্য প্লাস কর্মসংস্থান না, ওটা জিরো টিরো বাদ দিয়ে উনি তো সেইটারই প্রবক্তা, উনি প্লাসের প্রবক্তা, উনি জিরো টিরো না, ওটা ভুল উত্থাপন। এটা আমাদের করা উচিত না। আমি মোশাররফ ঠাকুরকে অনুরোধ করবো, সে একজন শিক্ষক মানুষ, ভালো কয়ানেস করতে পারে, একটা করুক, সেইটাকে আমরা জনগণের সামনে তুলে ধরি। যাই হোক, ওই আলোচনা আমি মুখ্য না করি। তাহলে সেইটা তো, সেই জায়গাটা এখন শান্তি নাই। নাই মানে আপনি দেখেন, এবার আমি ফিরে আসি, যিনি এখন প্রধানমন্ত্রী, মনে আছে উনি তখন লন্ডনে ছিলেন, আমাদের যখন কৃষকরা আলুর দাম পাচ্ছিল না, উনি বললেন অন্য আলোচনার থেকে আলুর চাষিদের দাম পাওয়াই প্রধান ব্যাপার। খুবই কারেক্টলি বলছেন। কিন্তু কই, এবার তো আলুর চাষিরা দাম পেল না, পেঁয়াজ চাষিরা তো দাম পেল না। আমি মেহেরপুরে ছিলাম গত পরশু দিন, তারা তো ক্ষোভের কথাই বলতে চাইলো, কোনো টাকা পয়সা মানুষের হাতে নাই। তাহলে আপনি ওইটা দিতে পারলেন না। তারপরে ভয়াবহ হচ্ছে এই যে গতকাল এবং আজকের ঘটনা, সেটা কি আমরা জানি যে একটা বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট। এখন আসি, বৈশ্বিক সংকট যখন হচ্ছে, আমাদের জ্বালানির দাম ওনারা তো বাড়া বলে না, সমন্বয় বলে। মানে সমন্বয় মানে কমতেও পারে, বাড়তেও পারে, আন্তর্জাতিক দর অনুযায়ী। ঠিক আছে, আমি মেনে নিলাম, দর অনুযায়ী করাটাও নির্ভর করবে আমাদের সক্ষমতার উপরে, সরকারের সাবসিডি কতটুকু দিতে পারবে না পারবে, এবং তারপরে কি করব। কিন্তু আপনি খুব পরিষ্কার করে দেখেন, আমাদের পেট্রোল অকটেন দেশে উৎপাদিত হয়, প্রয়োজনের মোর দ্যান 75%। এখন আমদানির দরকার নাই।
লাইন তো তাই দেখছেন। আপনি একটা রিপোর্ট দেখেছেন বিপিসি, তারা আমাদের যেখান থেকে অকটেন পেট্রোল আসে তাদেরকে চিঠি দিছে আগামী 10 দিন তারা কিছু দিলে তারা গ্রহণ করতে পারবে না। কারণটা কি? পাম্পে জায়গা নেই। ভয়াবহ, চিন্তা করতে পারেন। তার মানে বিভিন্ন পাম্পে যেখানে রাখে এখানে পর্যাপ্ত আছে। এবার আমাকে বলেন এই দাম তো আর যুদ্ধে বাড়ে নাই। ঢাকা শহর বা এই জায়গায় যেটা দেখছেন এইটা ডিজেল সংকট আছে, দামও বেড়েছে। কিন্তু দাম গতকাল যখন বাড়ালো তখন কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর দাম 13% কমেছিল। তাহলে সমন্বয়ের কথা বললে অঙ্কের হিসাবে বলা যায় 5 থেকে 8 টাকা কমার কথা ছিল। হ্যাঁ, দাম বাড়ে, ওইটা যে স্থায়ী তা না, দাম হয়তো বাড়বে, বা শুরুতে যদি কিছু চিন্তা করতে পারতো, কিন্তু সেইখানে 1 লাফে 20 টাকা পার লিটার, ডিজেলে 15 টাকা, কল্পনা করতে পারেন এর ডমিনো এফেক্ট কি হবে? সরকার বিবেচনা করলো না, প্রথমে বাড়াইতে চাইনি, ঠিক আছে, বা যদি সমন্বয় করতেও হয়, এটা তো ওই যে বার্ক যেখানে আমরা গণশুনানির কথা বললেন তাদের এই বুদ্ধিমত্তার সাথে করা উচিত, কই তাদের তো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। একই ঘটনা আপনি দেখেন এলপিজি 1 মাসে 2 বার বৃদ্ধির, এইটা তো অন্যায় অন্য অর্থে। কারণ বার্ক যে সিদ্ধান্ত আমরা বিরোধিতা করেছিলাম যে বাংলাদেশে প্রতি মাসে মাসে বাড়ানো, এটা ঠিক না, 6 মাস পর পর চিন্তা করেন। কিন্তু তারা এই মাসে মাত্র 17 দিন আগেই একটা অনেক টাকা বাড়ালো, তারপরে আবার এমনি যে দাম বাড়ালো সেইটাই বাজারে পাওয়া যায় না। এখন এর ইফেক্টটা খালি কি এই বাড়ানো? ইতিমধ্যে শুনতে পারলাম যে বাস মালিকরা তারা অনেক দাবি করেছে পার কিলোমিটার, স্বাভাবিক। তাহলে এই যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এইবার আসি, তাহলে এই সংকট এখানে মুশাররফ সাহেব একটা দৃষ্টি মানে উল্লেখ করেছে কারেক্টই। ধরেন আমরা তো প্রথম থেকে বলে আসছি, যদি সংকট হয় আমদানি করতে অনেক টাকা লাগে, তখন যদি সমন্বয়ের জায়গা থাকে ভাববো। কিন্তু আপনি খেয়াল করেন আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী তিনি বলছেন কেন পেট্রোল পাম্প পাওয়া যাবে না, যেখানে পাওয়া যায় না পাওয়া যায় আমাকে নাম বলেন আমি দিয়ে দেবো। উনি টকশোর মতো উচ্চকণ্ঠে এরকম বললেন। আচ্ছা বলুক, আমরা তো বাধা দিতে পারি না, মন্ত্রী হয়েছে তার তো গণতান্ত্রিক অধিকার হরণ করার কথা নাই, মানুষ পছন্দ করছে কিনা সেটা তার বিষয়। তারপরে দেখলাম আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বললেন অতীতের যে কোনো সময় থেকে বেশি মজুদ আছে। তাহলে এর পরে আপনি এই ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, যার ইফেক্ট আপনার যানবাহন থেকে শুরু করে সবজির দাম থেকে শুরু করে পণ্য উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থা সব কিছুর উপরে পড়বে, যেখানে মানুষের আয় বাড়ে নাই। গতকালই তো একজন মন্ত্রী শুনলাম। এবং প্রিন্স ভাই, এটা তো আপনি ব্রডার স্কেলে বলছেন যে এর প্রভাব ইম্প্যাক্ট কি কি হতে পারে, কিন্তু ভোগান্তিটাও তো কমছে না। মানে ভোগান্তি নিয়ে আমি পরে কথা বলি, যেটা লাইনের ভোগান্তি এবং মানুষ, তো আমি ওইটার থেকে মুখ্য বলছি যে এই যে বিষয়টা এইটা, তাইলে এখানে পারছে না, কারণ আমি ভোগান্তি নিয়ে একটু কথা বলবো। এইখানে শুরুর থেকে আমরা বলে আসছিলাম ম্যানেজমেন্ট ঠিক করেন। কেন বাস ঝাড়ের ওইখানে হাজার হাজার লিটার পাওয়া যাবে এবং যারা ধর্মের নামধারী দলের নেতা হিসাবে পরিচিত, উনি যেটা বললেন বলার চেষ্টা করলেন, উনি যেটা বললেন এই ধরনের ঘটনাও ঘটতে পারে বলে বিশ্বাস আমাদের, যে এই যে লাইন টাইন যেভাবে হচ্ছে। আমি একটা শুনলাম মুশাররফ ভাই, এটা আমি প্রথমে ভাবতেই পারি না। আমাকে অনেকে হলো আরে ভাই একটু খোঁজ নিয়ে দেখেন, একেবারে একটা টকশোতে একজন খুবই স্বনামধন্য সাংবাদিক বললেন যে ভাই আমরা খবর নিয়ে দেখেছি এই যে রাইড শেয়ার যারা করে তারা না যে কোনো কি বলে ওই মানুষ নেওয়া বাদ দিয়ে ওইখানে থাকে, 2 বার নিয়ে ওইটা বেশি দামে বিক্রি করে। ড্রাইভার সাহেবেরা অনেক জায়গায় আছে তারা 3-4 বার ঘুরে এইটাকে মজুত করে রাখে এবং মালিকের কাছ থেকে হয়তো টাকা বেশি নেয়, ওইখানে কিছু দেয় নিজে রাখে। তাহলে এইগুলো তো শুরুতে ম্যানেজমেন্টের দায়িত্ব তো সরকারের। আমি বলছি এটা ফেল করতে স্যার। ভোগান্তি নিয়ে আমি ছোট কথা বলি, এই যে ভোগান্তি দেখছি নিঃসন্দেহে, কিন্তু আমার ক্ষোভটা অন্য জায়গায়। আমরা নগরে মানুষ, আমরা খালি পেট্রোলে এই লাইন দেখছি ইসের কি বলে মোটরসাইকেল এবং গাড়ির কয় % মানুষ উনি বলেছেন, কিন্তু ভয়াবহ সংকট কোথায় দেখছেন? ডিজেল না পেয়ে কৃষি থেকে সংকট অলরেডি পড়ছে, সার কারখানা বন্ধের খবর জানেন। আরেকটা বড় হচ্ছে মৎস্য, যারা মাছ আহরণে যায় তারা যেতে পারছে না ডিজেলের অভাব। তার মানে কৃষি এবং ইন লং টার্ম এইখানে সংকট পড়লে দেশের যে কোনো সংকটে আমাদের বাঁচিয়ে রাখে কে? আমার কৃষি। সেই জায়গায় সংকটের আলোচনাগুলো হচ্ছে না। সরকার, আমি আজকের এই ঘটনায় বলবো তাদের এই বাড়ানোটা ঠিক হয়নি, এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা দরকার। করে এটা কিভাবে ম্যানেজমেন্ট করবে সবার সাথে চিন্তা করবে, আপত্তি নেই, সবার সাথে কথা বলে বিকল্প পথ বের করে যাওয়া দরকার। না হলে এই জনজীবনের যে অশান্তি, তা যে প্রত্যাশা, ওই যে বলেন 60 দিনে কত ভালো কাজ করছে। আমি দেখলাম সম্ভবত কি প্রেস সেক্রেটারি নিয়ে কে তিনি আপনাদেরকে চিঠি পাঠায় বলছে এইভাবে লেখেন আপনারা স্ক্রলে
যে 2 মাসে কি সরকারের প্রতি আস্থা অর্জিত হয়েছে, তা কাগজে লিখেই আস্থা অর্জিত হবে না,